আগের দিন আমরা আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রথম অংশটা। প্রথম অধ্যায় কী ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। এটা ছিল দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়ের প্রথম অংশটা আমরা আলোচনা করছিলাম। কী কী আলোচনা করছিলাম না, প্রথমে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানছিলাম, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানছিলাম, তারপরে ঠান্ডা যুদ্ধ কী, কাদের মধ্যে হয়েছিল, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, এগুলো সব আমরা পড়ে নিয়েছি, ন্যাটো, ওয়ারশো প্যাক্ট এবং এই সংগঠনগুলি। এরপরে আমরা পঞ্চশীল নীতি থেকে পড়া শুরু করব। পঞ্চশীল নীতি কি না, পঞ্চশীল নীতি হলো একটি চুক্তি। এই চুক্তিটি ভারতের সঙ্গে চীনের হয়েছিল, এবং ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধান ছিলেন চৌ এনলাই। এই দুজনের মধ্যে পঞ্চশীল নীতি বা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। এইখানে আমাদের কি কি মনে রাখতে হবে না, পঞ্চশীল নীতি হলো একটি চুক্তি, এবং এই চুক্তিটি 1954 সালে ভারত এবং চীনের মধ্যে হয়েছিল, এবং এই চুক্তিটি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধান চৌ এনলাইয়ের মধ্যে। 5টি নীতি ছিল, তাই জন্য এর নাম পঞ্চশীল নীতি। এবং এই 5টি নীতি কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই 5টি নীতি কি কি না, প্রথম নীতি হলো শান্তিপূর্ণ সহাবস্থান, মানে ভারত এবং চীন দুটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে থাকবে এবং একে অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত হবে না, শান্তিপূর্ণ সহাবস্থান। তারপরে রয়েছে দেখো ভূখণ্ডগত অখণ্ডতা এবং পারস্পরিক সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অর্থাৎ প্রত্যেকেই একে অপরের ভূখণ্ডকে সম্মান করবে, সার্বভৌমিকতাকেও শ্রদ্ধা প্রদর্শন করবে, কেউ কারোর উপর আক্রমণ বা বিদ্বেষমূলক কথা বলবে না। তৃতীয় নম্বরে আছে অনাক্রমণ। অনাক্রমণ মানে আক্রমণ না করা, অর্থাৎ একটি দেশ আরেকটি দেশকে আক্রমণ করবে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটার ব্যতিক্রম ঘটেছে, কারণ 1962 সালে চীন ভারতকে আক্রমণ করে এবং ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল, তাই এই নীতি পরবর্তীকালে ব্যর্থ ছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে 5টি নীতি: শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অনাক্রমণ, আক্রমণ না করা, অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না করা, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। চীন ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং ভারতও চীনের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। শেষে যেটা আছে সেটা হচ্ছে সমতা ও পারস্পরিক সুবিধা, মানে হচ্ছে একে অপরকে সাহায্য করবে, সুবিধা দেবে এবং সমানভাবে বসবাস করবে। এটা হলো 5টি নীতি পঞ্চশীল নীতির। পঞ্চশীল নীতিটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তাহলে কী কী মনে রাখতে হবে, এই চুক্তি হয়েছিল 1954 সালে, চীন এবং ভারতের মধ্যে হয়েছিল, চীনের রাষ্ট্রপ্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলালের মধ্যে এই চুক্তি হয়েছিল। এটা গেল পঞ্চশীল নীতি। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাকে নন অ্যালাইন্ড মুভমেন্ট নামেও অনেকে জানে বা পড়ে। এটা কি না, বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ বাইপোলারিটি দেখা দেয়, একদিকে আমেরিকার নেতৃত্বে উদারনৈতিক জোট এবং অন্যদিকে সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। এই দুটি জোটে কোনোটিতেই অনেক রাষ্ট্র আছে যোগদান করেনি, কারণ তারা কোনো জোটে যোগদান করতে চায়নি। এবং যে সমস্ত দেশ এই দুটি জোটে, অর্থাৎ আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, এই দুটি জোটে যোগদান না করে কিছু দেশ ছিল, তারা একটি তৃতীয় জোট গঠন করে। এই তৃতীয় জোটটি হলো জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট, যেটাকে NAM বা NAM নামেও আমরা জানি। এই NAM কি, এখানে একটু ছোট করে লেখা আছে দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারস্পরিক বিরোধী দুটি জোটের কোনোটিতে না গিয়ে নতুন স্বাধীনতা প্রাপ্ত তৃতীয় বিশ্বের দেশগুলি নিজস্ব আন্দোলন করেছিল। এটি জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন বা NAM নামে পরিচিত। মানে তৃতীয় যে জোটটা গড়ে উঠেছিল, এই জোটটি কোনো জোটে যোগদান করেনি এবং এরা প্রত্যেকেই ছিল তৃতীয় বিশ্বের দেশ। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার নেতৃত্বে যে দেশগুলো, ওটা প্রথম বিশ্বের দেশ, এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে যে সমস্ত দেশগুলো, ওগুলো দ্বিতীয় বিশ্বের দেশ। এবং
সেই সময় তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশ ছিল, যারা বেশিরভাগই ছিল উন্নয়নশীল দেশ, যেমন ভারত, এই সমস্ত দেশের নেতৃত্বে একটি জোট গড়ে উঠেছিল, যার নাম জোট নিরপেক্ষ আন্দোলন। এবার আমরা দেখব যে জোট নিরপেক্ষ আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল ভারত, এবং জওহরলাল নেহেরুর নেতৃত্বে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, এই আন্দোলনটা খুব ভালোভাবে গড়ে উঠেছিল। এবং এই জওহরলাল নেহেরুর সঙ্গে কারা ছিল না, যুগোস্লাভিয়ার টিটো, মিশরের নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং ঘানা নক্রুমা, এই সমস্ত ব্যক্তিরা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু মনে রাখতে হবে, ভারত জওহরলাল নেহরুর নেতৃত্বে সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জোট নিরপেক্ষ আন্দোলন হলো তৃতীয় বিশ্বের দেশগুলির একটু নিজস্ব জোট। আর এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে বেলগ্রেডে হয়েছিল। কোথায়? বেলগ্রেডে, যেটা যুগোস্লাভিয়ায় অবস্থিত। এবং এই বেলগ্রেড সম্মেলন 1961 সালে হয়েছিল, এবং এই সম্মেলনটা ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হচ্ছে বেলগ্রেড সম্মেলন, এবং এই সম্মেলন 1961 সালে হয়েছিল। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে যখন জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠেনি, এই জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার জন্য একটি আন্দোলন হয়েছিল, সেটা 1955 সালে হয়েছিল, যেটা নাম হচ্ছে বান্দুং সম্মেলন। এটা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন না, কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার জন্য, আলোচনার জন্য একটা সম্মেলন হয়েছিল, যেটার নাম বান্দুং সম্মেলন। এখানে আমি পয়েন্ট করে এখানে লিখে দিয়েছি, এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল জওহরলাল নেহরু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, কিন্তু জওহরলাল নেহরু এখানে মূল হবে, ভারতের জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক প্রবক্তা জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মস্থান ভারতে। এই তথ্যগুলো বা পয়েন্টগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমরা আসি দেতাত বা দাঁতাতে। এটা কি না, দেতাত বা দাঁতাত হলো একটি ফরাসি শব্দ, এবং এর অর্থ হলো উত্তেজনার অবসান বা প্রশমন, মানে যেন যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং একটি দেশ আরেকটি দেশের সঙ্গে যুদ্ধ লিপ্ত না হয়ে বরং উত্তেজনা হ্রাস করে পারস্পরিক সম্পর্ক বা বোঝাপড়ার মাধ্যমে বিবাদের অবসান হলো দেতাত। এটা মনে রাখতে হবে, দেতাত বা অনেকে দাঁতাত বলে অভিহিত করতে পারে। এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, এক হচ্ছে দেতাত কী শব্দ, ফরাসি শব্দ, এবং এর অর্থ কী, যদিও গত বছর কিন্তু এখান থেকে প্রশ্ন অলরেডি পড়ে গেছে। এবার আসি আমরা এখানে, অর্থাৎ এই অধ্যায়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায়ে যে সমস্ত চুক্তি বা নীতি বা যা কিছু হয়েছে, সমস্ত ঘটনা সময়কাল এখানে একটা ছকের আকারে দেওয়া আছে, যেটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই সুবিধে হবে, তাই জন্য একই জায়গায় করা আছে। প্রথমেই আছে পটসডাম সম্মেলন 1945 সাল, ট্রুমান নীতি 47 সাল, মার্শাল পরিকল্পনা 47 সাল, তারপরে আছে দেখো কমিনফর্ম 47 সাল, বার্লিন অবরোধ অর্থাৎ বার্লিন ব্লকেড 1948 সাল, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সাল, তারপর আছে কমিকন 1949 সাল। আর কি কি রয়েছে না, এখানে রয়েছে কোরিয়া যুদ্ধ 1950 সাল, আঞ্জুস ট্রিটি 1951 সাল, সিয়াটো 1954 সাল, আর 54 সালেই কিন্তু পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল। ভিয়েতনাম সমস্যা 54 থেকে 75, সেন্টো 55, ওয়ারেস চুক্তি 55, বান্দুং সম্মেলন 55, এগুলো অবশ্যই আলোচনা হয়েছে। সুয়েজ সংকট 1956। তারপর রয়েছে দেখো কঙ্গো সমস্যা, যেটা 1960 সালে হয়েছিল। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট 1962, পিটিবিটি পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি 1963, এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এগুলো কিন্তু পরবর্তী অধ্যায়ে আমাদের পড়তে হবে, 1968, সল্ট ওয়ান স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 1972, সল্ট টু স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 1979, তারপরে আছে গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা নীতির প্রবর্তন 1985, এবং এখানে আমাদের মনে রাখতে হবে মিখাইল গর্বাচেভ কিন্তু এই নীতি প্রবর্তন করেছিল। স্টার্ট ওয়ান স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1991, টার্স টু স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1993, সিটিবিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি 1996। এই সমস্ত ট্রিটি নীতি বা ঘটনাসমূহ আমাদের মনে রাখতে হবে এবং একই জায়গায় তুলে দেওয়া হয়েছে।
এই যা আগের ক্লাসে এবং এই ক্লাসে পড়ালাম এটা হচ্ছে পুরোপুরি প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। এই নোটস পেতে টেলিগ্রামে জয়েন করতে পারো বা কমেন্ট করতে পারো।